ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভিন। আমাদের আজকের আলোচনার বিষয়, রাজনীতিতে এখন কতটা প্রাসঙ্গিক বিএনপি। জাহানারা পারভিন, রাজনীতিতে বিএনপি কতটা প্রাসঙ্গিক? প্রসঙ্গটা এই জন্য আসছে, বিএনপি বড় রাজনৈতিক দল, তাতে কোনো সন্দেহ নাই, বারবার ক্ষমতায় আসা একটা দল। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি যে জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার পর তারা কিন্তু উপজেলা নির্বাচনেও বয়কট করছে, পাশাপাশি আন্দোলন বা রাজপথ কোনো জায়গায় তো বিএনপি নাই। এভাবে যদি আমরা দেখি যে একটা দল আন্দোলনমুখী এবং সরকার পতনের আন্দোলনমুখী, সেখানে আসলে দলটার অবস্থান তাহলে এখন কি? জাতীয় নির্বাচন বর্জনের পর থেকে কিন্তু আমরা বিএনপিকে নিয়ে কথা বলছি যে তারা কি করছে, কি করতে চায়, তাদের ভবিষ্যৎ কি। আমরা যদি তাদের এখনকার কার্যক্রমটা যদি তানভীর আপনি দেখেন, তারা কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যাকে বলে, রাজনৈতিক দলের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু খুব একটা নেই। ছোটোখাটো সেমিনার হয়তো করছে, কিন্তু সেটারও সংখ্যা খুব কম। আগে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম থাকতো, দলের মহাসচিব কথা বলতেন, বা এখন কিন্তু সপ্তাহে হয়তো একটা প্রোগ্রাম থাকে। তার মানে জানুয়ারির পর থেকে যদি বলি, নির্বাচনের পর থেকে তাদের কিন্তু সক্রিয়তা অনেক কমে এসছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এখন পুরো সপ্তাহ জুড়ে তাদের হয়তো একটা প্রোগ্রাম থাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আর মহাসচিবের কথা যদি বলি, তিনি অসুস্থ, তিনি জেল থেকে বের হওয়ার পর চিকিৎসা নিয়েছেন বাইরে, এবং আসলেই তিনি অসুস্থ, এবং তার পক্ষে আসলে এরকম বিপর্যস্ত একটা দলের উনি যেহেতু অনেক বছর ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অনেক ধকল নিয়েছেন, তাকে এখন নিজের শারীরিক অসুস্থতার কথাও খেয়াল রাখতে হচ্ছে। এবং অন্যান্য নেতা যারা রয়েছে তারাও কিন্তু সবাই বয়োবৃদ্ধ, 70 থেকে 75-এর মধ্যে সবার বয়স। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ধরেন যখন বিএনপি মহাসচিব জেলে ছিলেন, দৃশ্যমান বলতে গয়েশ্বরচন্দ্র, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ, প্লাস হচ্ছে মঈন খান, সক্রিয় যারা আছেন, সক্রিয় আমরা যদি এটাই বলি, এবং নজরুল ইসলাম খান, তাকে যে খুব বেশি দেখি তাও না, তিনি নিজেও আসলে একটু সক্রিয়, সবার বয়সে অনেক বেশি। যারা কথা বলছেন, ধরুন মঈন খান কথা বলছেন, মহাসচিব জেলে থাকার সময় আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরী জেলে ছিলেন। যারাই আছেন তাদের প্রত্যেকের বয়স 70 থেকে 75-এর মধ্যে। তো তারাও নিজেরাও কিন্তু অসুখ বিসুখে আক্রান্ত। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের, আমি বলবো যে রাজনৈতিকভাবে সক্রিয়তা কমে গেছে। এবং এখন আপনি উপজেলা নির্বাচনের কথা যদি দেখেন, যে তারা দলীয়ভাবে তাদের সিদ্ধান্ত হচ্ছে তারা যাবে না ইলেকশন, এবং এই সরকারের অধীনে আর কোনো রকম নির্বাচনে না যাওয়ার ব্যাপারে কিন্তু একরকম অনড় অবস্থান রয়েছে। কিন্তু মাঠের বা তৃণমূলের কথা দেখেন, যে তারা কিন্তু 38 জন নেতা এখনো নির্বাচনে রয়েছেন, যদিও দল থেকে প্রথম ধাপে আরো তিনটা ধাপ রয়েছে। এখন প্রথম ধাপে 75 জনকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়েছে দলের সিদ্ধান্ত না মানার কারণে। দ্বিতীয় ধাপের কথা যদি বলি, সেখানেও কিন্তু অংশ নিচ্ছেন অনেকে। দলের এই যে বহিষ্কার হওয়ার সম্ভাবনাকে মাথায় নিয়েই 33 জন প্রার্থী রয়েছেন যারা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এই যে 33 জনের উপর, বা যারা দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে করতে চান, তাদের উপর দল বিরক্ত। কিন্তু দল বিরক্ত এক ব্যাপার, দলের সিদ্ধান্ত এক ব্যাপার, কিন্তু রাজনৈতিক বাস্তবতা, আপনি যদি কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় রাজনীতি আর তৃণমূলের রাজনীতি কিন্তু একটু ডিফারেন্ট, আলাদা। তারা দীর্ঘদিন ধরে দলটি ক্ষমতার বাইরে রয়েছে এবং নির্বাচনে না যাওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত রয়েছে। কিন্তু তৃণমূলের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা যদি এই যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেন, তাহলে তাদের এলাকায় যে রাজনীতি, সেখান থেকে তাদের এমনিতেই পলিটিক্যাল কার্যক্রম নেই, তাদের এমনিতে মামলা হামলা বা তাদের যে রাজনৈতিক যে নিপীড়ন তারা বলছেন, সেগুলোর মধ্যে তো তারা রয়েছেন, জেলে রয়েছেন, অনেকের একাধিক মামলা। সে অবস্থা তারা বলছেন, তারা যদি এখন এই যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেন, তাদের ধারণা তারা হয়তো পপুলার অনেক জিতে আসবেন, কিন্তু তারা তাদের টিকে থাকা বা অবস্থানটা আরো নষ্ট হবে, এরকম কিন্তু মনে করছেন, এবং সেজন্য ঝুঁকি নিয়ে সেটাই হয়। কিন্তু মানে বিএনপি যেহেতু একটা ক্ষমতায় যাওয়া কেন্দ্রিক দল, ফলে তার নেতাকর্মীরা নির্বাচন করবে, তার নেতাকর্মীদের একটা প্রভাব তো এলাকায় আছেই। সো নির্বাচন থেকে যত দূরে সরে থাকবে, সে তো তার প্রভাব হারাবে। এটা তো খুবই স্বাভাবিক। বিএনপির নেতারা কিন্তু নিজেরাও বলেন যে আমরা হচ্ছে নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল। তো এখন কিন্তু পরিস্থিতিটা দেখেন, মানে তৃণমূল নির্বাচন ছাড়া তো বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারে না, এই সরকার বা কোনো সরকারের পতনে কিন্তু সে ঘটাতে পারে না। তারা কিন্তু নির্বাচন করেই ক্ষমতায় আসতে চায়, তাদের যে অবস্থানটা। এবং এখন এই যে তৃণমূলের সঙ্গে তাদের যে দূরত্ব, এবং আমার যেটা মনে হয়েছে যে আগামী ধাপে, পরের দ্বিতীয় ধাপে যদি 33 জন চেয়ারম্যান পদে প্রার্থী থাকেন, বা তৃতীয় ধাপেও কিন্তু একটা অনেকে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই যে বহিষ্কারটা, সেই বহিষ্কারটার সংখ্যা আরও বাড়তে পারে।
কয়েকশো হতে পারে। তো এটা নিয়ে কিন্তু এক ধরনের এই যে যারা বহিষ্কৃত হচ্ছেন তারা কিন্তু অনেক ত্যাগী নেতা, তাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তো এক ধরনের এটা কিন্তু দলের জন্য যারা বহিষ্কৃত হচ্ছেন কিংবা বিএনপি কারোর জন্যই কিন্তু ভালো খবর না। তার মানে একটা জিনিস হচ্ছে যে বিএনপিতে এটা যে এক হচ্ছে তারা ভোটে নাই, এর মধ্যে আবার দলের একটা অংশ মানে অনেকটা অবাধ্য হয়ে ভোটে যাচ্ছে যে কোনো কারণে, সেখান থেকে আবার বহিষ্কার হচ্ছে। দুই দিকে কিন্তু তার মানে কর্মীদের যারা বহিষ্কার হচ্ছেন তাদের জন্য হচ্ছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। আবার দল যে বহিষ্কার করে খুব আনন্দিত সেটাও না, তারাও বাধ্য হচ্ছে এবং তাদের দলীয় শৃঙ্খলা বা দলীয় কমান্ড বা এই বিষয়টা ধরে রাখার জন্য করছে। তো এই বিষয়টা কিন্তু বহিষ্কৃতদের জন্য ভালো খবর না, দলের জন্য ভালো খবর না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গেই আসি যে আপনার কথা প্রসঙ্গেই ছিল যে মহাসচিবের কথা আপনি বলছিলেন যে বয়স হয়ে গেছে, তিনিও দীর্ঘ প্রায় 3টা ইলেকশন পিরিয়ডেই তাকে নেতৃত্ব দিতে হয়েছে, 2014, 2018 এবং 2024 সাল, যে দুটো ইলেকশনে তারা যান নাই, আন্দোলন করেছেন এবং একটি ইলেকশনে ওই অর্থে সম্মুখ সারিতে তিনিই ছিলেন। ডক্টর কামাল যদিও ছিলেন তাদের নেতা হিসেবে, তো তিনি কিন্তু প্রায় 13 বছর মহাসচিব, সবচেয়ে লম্বা সময়ের মহাসচিবের দায়িত্ব পালন করছেন, বহু বছর। আগের মহাসচিবের মারা যাওয়ার পর থেকে তো তিনি এই পদে আছেন বা এই দায়িত্বে তিনি আছেন। তো বিএনপির মধ্যে এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে হয়তো মহাসচিব পরিবর্তন হতে পারে নেক্সট কাউন্সিলে বা যে কোনো সময় কাউন্সিল হতে পারে। এটা আসলে কতটা সত্য? আমরা বিএনপির কাউন্সিল দেখেছি সর্বশেষ 2016 সালের মার্চ মাসে। তো তারপর অনেকটা সময় পার হয়েছে। বর্তমান যে কমিটি, দীর্ঘ অনেক বড় কমিটি, এই কমিটি মেয়াদ পার করেছে 5 বছর হয়ে গেছে। 5 বছর কিন্তু, হ্যাঁ। তো আমরা সেটা যদি দেখি তাহলে বিএনপির এখন একটা কাউন্সিলের দরকার রয়েছে। বিভিন্ন কারণে তারা করতে পারেনি। বিএনপি মহাসচিব, বর্তমান যে মহাসচিব, আমরা যদি সাবেক মহাসচিব, আপনার মনে আছে 111-এর সময় আমরা কাভার করেছি, মান্নান ভূঁইয়া, তিনি ছিলেন 11 বছর ধরে মহাসচিব। তারপর খন্দকার দেলোয়ার খুব বেশি সময় কিন্তু উনি বেঁচে থাকেননি, উনি মারা গেছেন। এবং এরপর মির্জা ফখরুল ভারপ্রাপ্ত ছিলেন। তারপর পূর্ণাঙ্গ একটা বড় সময় ধরে কিন্তু এই যে 17 বছর ক্ষমতার বাইরে থাকা একটি দলকে হামলা, মামলা কিংবা নানান রকম বিপর্যস্ত বলবো আমি, এই পরিস্থিতিতে কিন্তু বিএনপির দেশে, বাংলাদেশের যে রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, যদিও আমরা জানি যে বিএনপির প্রধান যে নেতা, এটা বলা যায় যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসলে যখন কারাবন্দী হলেন অর্থাৎ 2018-এর ফেব্রুয়ারি মাসে, তারপর থেকে তো পুরো মানে ফেসটাই তো আসলে মির্জা ফখরুল ছিলেন। তিনি অনেক বেশি ধকল নিয়েছেন। উনি আমার প্রতিবেশী, অনেকগুলো বছর তিনি উত্তরা ছিলেন। আমি দেখেছি উনি সকাল 9টায় বা সকালে বের হন, তারপর সারাদিন এত প্রোগ্রাম করে উনি মধ্যরাতে বাড়ি ফেরেন। ওনার যে বয়স, সেই তুলনায় তিনি যে ব্যস্ততা বা এরকম একটা খুব স্বাভাবিক পরিস্থিতিতে যদি একটা দলের লিডারশিপ, যেটা আমরা অন্যান্য দলের ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু বিএনপির না। তো উনি অনেক বড় ধরনের কিন্তু অনেক হ্রাস নিয়েছেন। তো এখন আসলে তিনি অসুস্থ। দলের একটি পক্ষের কথা যদি বলি, একটি পক্ষ এই যে গত দুটি নির্বাচন বা বিএনপির আন্দোলনের যে সামগ্রিক ব্যর্থতা যদি আমি নাও বলি, আমি যদি বলি যে সফলতা না পাওয়া, বলতে পারি সাফল্য বা লক্ষ্য পূরণ না হওয়া, যদি আমি এভাবেই বলি, এই লক্ষ্য পূরণ না হওয়ার কারণে কোনো একটা, যেহেতু সব দলেই কিন্তু বিভাজন থাকে, দ্বিমত থাকে, ওনার প্রতি চাপানোর চেষ্টা একটা গ্রুপের আছে যারা ওনার রাজনৈতিক বিরোধী দলে। তো এরকম রয়েছে এবং এক ধরনের শোনাও যাচ্ছে যে অমুক হয়তো আগ্রহী, যেমন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম আমরা শুনতে পাচ্ছি যে তিনি হয়তো আসতে পারেন, বা আরো কেউ মঈন খানের কথাও বলছে। আসলে বিএনপিতে না, আসলে কথা উঠছে কখনো কখনো, উঠতে অনুসারীরা তোলে বা একাধিক নাম, আমি এই দুটা নামের কথা শুনেছি। কিন্তু বিএনপি মহাসচিব নিজেও আসলে আগ্রহী না, তিনি মানে ক্লান্ত, অসুস্থ। আসলে এখন বিএনপির নেতৃত্বের যে শীর্ষ তারা সিদ্ধান্ত নেবেন দলের ব্যাপারে, হ্যাঁ। তবে কাউন্সিলে হয়তো একটা সিদ্ধান্ত, মানে কাউন্সিল এখনো তো আমরা কোনো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। ছাত্র দলের কমিটি হয়েছে বা অন্যান্য যে অঙ্গ সংগঠন, তাদের কমিটির কথা মানে গোছানো হচ্ছে, এবং বিদেশের বেশ কিছু কমিটিও কিন্তু হয়েছে এবং তারা অনেকে দেশের বাইরের কমিটিগুলো ভোটে করার কথা বলছেন। তো এরকম এক ধরনের যে দল গোছানোর যে চেষ্টা রয়েছে, কাউন্সিলটা হলে হয়তো আমরা দেখতে পাবো। বিষয়টা তো সেই আমরা শুনছি 2009 সাল থেকে, যখন তত্ত্বাবধায়ক সরকার পর থেকে। তো দল তো আসলে
ওইভাবে গোছানো বলা যায় যে এখনো পর্যন্ত হয়নি। আর একটা প্রসঙ্গ আসতেছে যে স্বাভাবিকভাবেই যে খালেদা জিয়া নিজে অসুস্থ, তিনি এখনো তো মুক্ত না, তো সেক্ষেত্রে কি দলের চেয়ারপারসন হিসেবে তারেক রহমান কি আসতে পারেন, নাকি তিনি ভারপ্রাপ্ত হিসেবেই থাকবেন যতদিন খালেদা জিয়া এরকম আছেন? আলোচনা কিন্তু আসলে দলের মধ্যে নেই, যেহেতু খালেদা জিয়া চেয়ারপারসন এখনো পদে জীবিত জীবিত রয়েছেন। যতদিন আছেন আর তিনি। আমাদের নেতৃত্ব কিন্তু আপনি বাংলাদেশের যদি প্রধান যে দলগুলো আমরা দেখি যে দলীয় প্রধান যতদিন বেঁচে থাকেন, এখানে কিন্তু ইলেকশনেও হচ্ছে না কিন্তু, বা এক ধরনের সিদ্ধান্ত নিজেদের সিদ্ধান্তেই হচ্ছে। তো আমরা দেখি যে ঠিক খালেদা জিয়া যতদিন বেঁচে আছেন, তিনি অসুস্থ, চেয়ারপারসন পদটা, এবং এখনো আপনি যদি কোনো তার নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো তো দলে বিকল্প তো কেউ নেই। খালেদা জিয়ার নামটাই তো এই দেশে একটা, উনি প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার, এবং বিএনপির প্রোগ্রামগুলোতে এখনো আমরা দেখি যে একটা চেয়ার কিন্তু খালি রাখা হয় তার জন্য। এবং গুলশানে তিনি যে চেয়ারটায় বসতেন, স্থায়ী কমিটির যে বৈঠকগুলো হতো, সেই চেয়ারটা খালি রেখে বাকিরা বসেন। একটা ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, বিএনপি কি কোনো আন্দোলনের দিকে যাচ্ছে আবার নতুন করে, সরকার পতন বা সরকার বিরোধী কোনো আন্দোলনে? এখনো পর্যন্ত আমার মনে হয় না বিএনপির সেরকম জোরদার আন্দোলনের কোনো পরিকল্পনা আছে। তারা এই যে ভারত পণ্য বর্জন, এগুলো আসলে আমরা আন্দোলন বলবো না, হ্যাঁ, বা তারা একটা স্লোগান বা কোনো একটা জনমত গঠনের চেষ্টা রয়েছে, কিন্তু যেটাকে আমরা মুভমেন্ট বলি। মাত্র তো নির্বাচন শেষ হয়েছে, এখনো 6 মাস 1 বছর যায়নি, তো এখনো পর্যন্ত আমার মনে হয় তারা রুটিন ওয়ার্কগুলো করে কিছুটা সময় দলটা গোছানোর চেষ্টা করছে তারা। ধন্যবাদ জাহানারা পারভীন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি বড় রাজনৈতিক দল, আরও অনেক বিষয় আলোচনা হবে তাদের নিয়ে। সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিট শোয়ের সঙ্গে।